জঙ্গি দমনের নামে সিরীয় সংকটকে উস্কে দেওয়া ঠিক হবে না মন্তব্য যুক্তরাষ্ট্রের। সিরিয়ায় কর্তৃত্বের কোনো ইচ্ছা নেই জানালো রাশিয়া। পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর সঙ্গে সংঘর্ষে আরও এক ফিলিস্তিনি নিহত। আন্তর্জাতিক আদালত ও মানবাধিকার সংস্থার সমন্বয়ে কমিটি গঠন করবে আরব লীগ। প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক দলের প্রথম বিতর্ক। অস্ত্র আইন নিয়ে প্রতিপক্ষকে বাক্যবাণে ঘায়েল করলেন হিলারি। এবং কাশ্মীরে ৩ শতাধিক পাকিস্তানি জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা চালাচ্ছে অভিযোগ ভারতের। নয়াদিল্লির সঙ্গে সম্পর্ক উন্নয়নের ডাক সাবেক পাক পররাষ্ট্রমন্ত্রীর। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি হাফসাতুন্নেসা। তোর প্রথম সন্তান আসছে পৃথিবীতে, তাই আমার ছোট্ট উপহার। লুসি অলিভার আসে স্পেন থেকে। জঙ্গি দমনের নামে সিরিয়ার রাজনৈতিক সংকটকে উস্কে দেওয়া ঠিক হবে না বলে মন্তব্য করেছেন মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী অ্যাস্টন কার্টার। সিরিয়ার রাশিয়ার চালানো বিমান হামলা দেশটির রাজনৈতিক সংকট নিরসনে চলা আলোচনাকে ক্ষতিগ্রস্ত করবে না বলে মন্তব্য করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। একই দিন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, সিরিয়ায় কর্তৃত্বের কোনো ইচ্ছা রাশিয়ার নেই। এদিকে ইসলামিক স্টেট বিরোধী অভিযান প্রজন্মের পর প্রজন্ম ধরে চলবে বলে মন্তব্য করেছেন আইএস দমনে বিশেষ দূত হিসেবে কাজ করা মার্কিন বাহিনীর এক শীর্ষ কর্মকর্তা। আইএসের দখল করা সিরীয় শহর আলেপ্পোয় মঙ্গলবার তীব্র বিমান হামলা চালায় রুশ বিমান। গত ২৪ ঘন্টায় আলেপ্পো সহ সিরিয়ার ৮৬টি আইএস অবস্থানে ৮৮ দফা হামলা চালায় তারা। একই দিন রাক্কা, হামা, ইদলিব, লাতাকিয়া ও আলেপ্পোয় চালানো বিমান হামলার ভিডিও চিত্র প্রকাশ করে রুশ প্রতিরক্ষা দপ্তর। সিরিয়ায় আইএস বিরোধী অভিযানে একই সঙ্গে বিমান হামলা চালিয়ে আসছে মার্কিন নেতৃত্বাধীন জোট। দুই দেশের যুদ্ধ বিমান চলাচলের ক্ষেত্রে আলাদা রুট তৈরির বিষয়ে বুধবার বৈঠকে বসতে যাচ্ছেন মার্কিন ও রুশ বাহিনী। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এই বিষয়ে জানান মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী। সিরিয়ায় থাকা রুশ সেনা কর্মকর্তাদের সঙ্গে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে বৈঠকে বসতে যাচ্ছি আমরা। সম্ভাব্য সংঘর্ষ এড়াতে আলাদা বিমান চলাচল রুট তৈরির পরিকল্পনাও হবে এ বৈঠকে। এ বিষয়ে পেশাদারি আচরণ আশা করব রাশিয়ার পক্ষ থেকে। সিরিয়া থেকে আইএস দমনে কাজ করতে গিয়ে দেশটির রাজনৈতিক সংকটকে উস্কে দেয়া ঠিক হবে না। এই অবস্থায় সিরিয়ার রাজনৈতিক সংকট নিরসন প্রক্রিয়া ব্যাহত করার কোনো পরিকল্পনা রাশিয়ার নেই বলে মন্তব্য করেছেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভ। জাতিসংঘ সিরিয়া বিষয়ক বিশেষ দূত স্টিফেন দি মিস্টুরার সঙ্গে মঙ্গলবার এক বৈঠকে সিরিয়ার রাজনৈতিক সমাধানের সব ধরনের সহায়তা দেওয়ার আশ্বাস দেন লাভরভ। একই দিন মস্কোয় একটি বিনিয়োগ সম্মেলনে দেওয়া ভাষণে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, সিরিয়ায় কর্তৃত্বের কোনো ইচ্ছা নেই রাশিয়ার। সিরিয়ার একমাত্র শাসক দেশটির জনগণ। সিরিয়ায় সরকারকে সন্ত্রাসবাদ দমনে সহায়তা করছে রাশিয়া। সন্ত্রাসবাদ শুধু সিরিয়া নয়, যুক্তরাষ্ট্র, রাশিয়া, ইউরোপীয় দেশগুলো সহ সারা বিশ্বের সংকট। আইএস দমনে ফ্রি সিরিয়ান আর্মিকে দেয়া মার্কিন সরকারের অস্ত্র ও রসদ আইএসের হাতে যায়নি তার কি নিশ্চয়তা রয়েছে? এভাবে জঙ্গি গোষ্ঠী আইএসকে দমন নয়, আরো শক্তিশালী করে গড়ে তোলা হচ্ছে। এভাবে চলতে থাকলে আইএস বিরোধী অভিযান প্রজন্মের পর প্রজন্ম ধরে চলবে বলে মন্তব্য করেছেন আইএস দমনে বিশেষ দূত হিসেবে কাজ করা মার্কিন বাহিনীর এক জেনারেল। মঙ্গলবার নিউ ইয়র্কে আইএস দমনে চলা অভিযানের অগ্রগতি শীর্ষক এক সম্মেলনে একথা বলেন জেনারেল জন অ্যালেন। জঙ্গি গোষ্ঠী আইএস পুরোপুরি দমন না হওয়া পর্যন্ত সিরিয়ায় মার্কিন বাহিনীর অভিযান চলবে বলেও মন্তব্য করেন আফগানিস্তান অভিযানে ন্যাটো ও মার্কিন মেরিন বাহিনীকে নেতৃত্ব দেয়া এ সেনা কর্মকর্তা। আদনান আহমেদ, সময় সংবাদ। মার্কিন নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় আইএসের দ্বিতীয় শীর্ষ নেতা আবু মুতাজ আল কুরেশি নিহত হয়েছে বলে বিবৃতি দিয়েছে জঙ্গি সংগঠনটি। মঙ্গলবার সংগঠনটির মুখপাত্র আবু মোহাম্মদ আল আদনানি অনলাইনে প্রকাশিত এক অডিও বার্তায় কুরেশির নিহত হওয়ার খবর নিশ্চিত করেন। বার্তায় বলা হয়, গেল আগস্ট মাসে কুরেশি মার্কিন বিমান হামলায় নিহত হয়। এর আগে চলতি বছরের ২২শে আগস্ট মার্কিন সেনা কর্মকর্তারা আবু মুতাজ আল কুরেশি ইরাকের মসুলের উত্তরাঞ্চলে বিমান হামলায় নিহত হন বলে দাবি করা হয়। ওই হামলায় আবু আবদুল্লাহ নামে আরেক আইএস নেতাও নিহত হন। আল কায়দা এবং আইএসএ যোগ দেওয়ার আগে আবু মুতাজ আল কুরেশি সাদ্দাম শাসনামলে ইরাকি সেনাবাহিনীর একজন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করতেন। পশ্চিম তীরের বেথলহেম শহরে ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে মঙ্গলবার ২৮ বছর বয়সী এক ফিলিস্তিনি নাগরিক নিহত হয়েছেন। এ নিয়ে গত ২ সপ্তাহে ৮ শিশুসহ ৩০ জন ফিলিস্তিনি নিহতের ঘটনা ঘটল। এ বিষয়ে ফিলিস্তিনিদের রক্ষায় আন্তর্জাতিক আদালত ও মানবাধিকার সংস্থার সমন্বয়ে একটি কমিটি গঠন করার কথা জানায় আরব লীগ।
অন্যদিকে ফিলিস্তিনিদের হামলায় এ নিয়ে ৮ ইসরায়েলি নাগরিক নিহত হওয়ার ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দুপক্ষকে একটি শান্তিপূর্ণ সমাধানে আসার আহ্বান জানান যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী জন কেরি। মঙ্গলবার গাজা ইসরায়েল সীমান্ত এলাকায় শত শত বিক্ষুব্ধ ফিলিস্তিনি জড়ো হয়ে ইসরায়েলি সহিংসতার প্রতিবাদ জানায়। এ সময় বিক্ষোভকারীরা রাস্তায় টায়ার জ্বালানোর পাশাপাশি ইসরায়েলি সীমান্তের দিকে পাথর ছুটতে শুরু করলে পরিস্থিতি নিয়ন্ত্রণে ইসরায়েলি সেনাবাহিনী তাদের লক্ষ্য করে টিয়ার গ্যাস ছোড়ে ও গুলিবর্ষণ করে। এতে বেশ কয়েকজন ফিলিস্তিনি আহত হয়। তবে ফিলিস্তিনিদের এই সাহসী ভূমিকার প্রশংসা করেন হামাস নেতারা। পশ্চিম তীর ও জেরুজালেমে আমার ফিলিস্তিনি ভাইয়েরা যে সাহসিকতার পরিচয় দেখিয়েছে তা প্রশংসনীয়। ইসরায়েলিদের জেনে রাখা উচিত, যতদিন তারা আমাদের নিষ্পেষণ করবে ততদিন পর্যন্ত আমাদের বিদ্রোহ বন্ধ হবে না। ফিলিস্তিনিদের বিরুদ্ধে কড়া অবস্থানে যেতে এরই মধ্যে ইসরায়েলি মন্ত্রিসভা বেশ কয়েকটি শক্ত পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে। এদিকে ফিলিস্তিনিদের নিরাপত্তা নিশ্চিত করতে আন্তর্জাতিক গোষ্ঠীর সমন্বয়ে একটি কমিটি গঠনের বিষয়ে জোর দেয় আরব লীগ। মিশরের রাজধানী কায়রোতে ইসরায়েলি সহিংসতার বিরুদ্ধে ব্যবস্থা নিতে এক জরুরি বৈঠকে বসেন আরব নেতারা। ফিলিস্তিনিদের রক্ষায় এখন আন্তর্জাতিক নজরদারি অত্যাবশ্যক হয়ে দাঁড়িয়েছে। ইসরায়েলিরা যেভাবে সহিংস হয়ে ফিলিস্তিনিদের ন্যায্য অধিকার খর্ব করছে তা এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। এক্ষেত্রে আমরা ফিলিস্তিনি ভাইদের নিরাপত্তা দিতে আন্তর্জাতিক আদালত, মানবাধিকার সংস্থার সহায়তা কামনা করছি। তবে ইসরায়েলি সহিংসতার দিক থেকে নজর এড়িয়ে শুধু ফিলিস্তিনিদের হামলা নিন্দা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী। ইসরায়েলিদের ওপর ফিলিস্তিন সন্ত্রাসী হামলা চালাচ্ছে উল্লেখ করে তিনি দুপক্ষকে সহিংসতা বন্ধের আহ্বান জানান। ফিলিস্তিন ও ইসরায়েলিদের মধ্যে শান্তি ফিরিয়ে আনার জন্য শিগগিরই এই দুই দেশে সফরে যাওয়ার কথা জানান তিনি। ইসরায়েলের সাধারণ মানুষের উপর ফিলিস্তিন যে হামলা চালিয়েছে, যুক্তরাষ্ট্র তার নিন্দা জানায়। এই সহিংসতা বন্ধ করতে হবে। এই ক্ষেত্রে দুই পক্ষের উচিত একটি শান্তিপূর্ণ সমাধানে আসা। গত মাসে পূর্ব জেরুজালেমের ওল্ড সিটিতে মুসলমানদের পবিত্র আল আকসা মসজিদের প্রাঙ্গণে ইহুদিদের অনুষ্ঠান আয়োজন ও ফিলিস্তিনিদের চলাচলে নিষেধাজ্ঞাকে কেন্দ্র করে উত্তেজনার সৃষ্টি হয়। এর মধ্যে চলতি মাসে ফিলিস্তিনিদের অতর্কিত হামলার জবাবে তেল আবিবের করা অবস্থানে যাওয়ার কারণে সংকট আরও ঘনীভূত হয়। ইসরায়েল ফিলিস্তিনিদের নির্বিচারে উদ্দেশ্য প্রণোদিতভাবে হত্যা করছে বলে অভিযোগ তোলে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল ও হিউম্যান রাইটস ওয়াচ। সঞ্জনা চৌধুরী, সময় সংবাদ। মালয়েশিয়ান এয়ারলাইন্সের MH17 ফ্লাইটের যাত্রীবাহী বোয়িং বিমানটি রাশিয়ার তৈরি বাক ক্ষেপণাস্ত্রের আঘাতে ইউক্রেনে বিধ্বস্ত হয়েছিল বলে দাবি করেছে নেদারল্যান্ডসের তদন্তকারী দল। ইউক্রেনের প্রেসিডেন্ট পেট্রো পরোশেঙ্কো বিমানটি বিধ্বস্তের পেছনে রুশ সরকারকে দায়ী করেছেন। অন্যদিকে অভিযোগ অস্বীকার করে রুশ রাষ্ট্রীয় ক্ষেপণাস্ত্র নির্মাতা কোম্পানি বলছে, ইউক্রেন সরকারের নিয়ন্ত্রিত এলাকা থেকেই ক্ষেপণাস্ত্রটি ছোঁড়া হয়েছিল। মঙ্গলবার নেদারল্যান্ডসের হেগে গেল বছর মালয়েশিয়ান এয়ারলাইন্সের MH17 ফ্লাইটের যাত্রীবাহী বোয়িং বিমানটি বিধ্বস্তের বিষয়ে তদন্ত প্রতিবেদন প্রকাশ করে ডাচ সেফটি বোর্ড। প্রথমে ওই বিমানটির নিহত যাত্রীদের স্বজনদের সামনে প্রতিবেদনটি প্রকাশ করা হয় এবং পরে একটি সামরিক ঘাঁটিতে সাংবাদিকদের সামনে ব্রিফিং করা হয়। তদন্তকারী দলের চূড়ান্ত প্রতিবেদনে বলা হয়, বাম দিকের ককপিটে ক্ষেপণাস্ত্র আঘাত হানার কারণেই বিধ্বস্ত হয় যাত্রীবাহী বিমানটি। কয়েক মাস পর ডাচ সেফটি বোর্ড আলাদাভাবে একটি অপরাধ তদন্ত প্রতিবেদন প্রকাশ করবে বলেও জানানো হয়। ডাচ সেফটি বোর্ডের প্রধান জিব্বে জস্ত্রা বলেন, যে ধরনের ক্ষেপণাস্ত্রের সাহায্যে বিমানটি ধ্বংস করা হয় তা শুধুমাত্র রুশ বাক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা থেকেই ছোঁড়া যায়। আমাদের কাছে যে সমস্ত তথ্য প্রমাণ রয়েছে তাতে বোঝা গেছে বিমানটি খুব সম্ভবত রাশিয়ার তৈরি ভূমি থেকে আকাশে নিক্ষেপণযোগ্য ক্ষেপণাস্ত্রের আঘাতেই বিধ্বস্ত হয়েছে। আমরা এখনই কাউকে দোষারোপ করছি না, তবে ওই সময় বাণিজ্যিক ফ্লাইটের জন্য সংঘাতপূর্ণ অঞ্চলের আকাশসীমা অবশ্যই বন্ধ রাখা উচিত ছিল। ইউক্রেনের প্রেসিডেন্ট পেট্রো পরোশেঙ্কো অভিযোগের তীর ছুঁড়লেন রাশিয়ার দিকে। ইউক্রেনের ক্রিমিয়ায় একটি সেনা ঘাঁটিতে দেয়া বক্তৃতায় তিনি বলেন, রুশ গণমাধ্যমগুলোর সমস্ত মিথ্যাচার এখন বিশ্বের কাছে ধরা পড়ে গেছে। নেদারল্যান্ডসের তদন্ত দল কারো নাম না বললেও তাদের প্রতিবেদনে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে ক্ষেপণাস্ত্রটি রুশ, আর তা রুশ অধিকৃত অঞ্চল থেকেই ছোড়া হয়েছিল। বিশ্বের সবাই এখন জেনে গেছে কারা এর পেছনে দায়ী। এ পরিস্থিতিতে বাক ক্ষেপণাস্ত্র তৈরির রুশ রাষ্ট্রীয় কোম্পানি আলমাজান্তে একই দিন বিমান দুর্ঘটনা নিয়ে তাদের নিজস্ব প্রতিবেদন প্রকাশ করে। প্রতিষ্ঠানটির দাবি, ইউক্রেন সরকার নিয়ন্ত্রিত পূর্ব ইউক্রেনের জারোশেন্সকে গ্রাম থেকে
ক্ষেপণাস্ত্রটি ছোড়া হয় বলে তাদের পরীক্ষায় তারা নিশ্চিত হয়েছেন। রুশ নিয়ন্ত্রিত অঞ্চল থেকে ক্ষেপণাস্ত্র ছুড়ে বিমানটি ভূপাতিত করা হয়েছিল বলে যে অভিযোগ করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা। ওই অভিযোগে নিরাপত্তা পরিষদ আমাদের উপর যে নিষেধাজ্ঞা জারি করেছে আমি তার তীব্র নিন্দা জানাচ্ছি। এদিকে বিশেষজ্ঞরা জানিয়েছেন রাশিয়া এবং ইউক্রেন দুদেশের সেনাবাহিনীর কাছেই বাক ক্ষেপণাস্ত্র রয়েছে। 2014 সালের 17 জুলাই নেদারল্যান্ডসের আমস্টারডাম থেকে মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুর যাওয়ার পথে পূর্ব ইউক্রেনে 298 জন আরোহী নিয়ে বিধ্বস্ত হয় ফ্লাইট MH17। বিমানের নিহত যাত্রীদের মধ্যে 169 জন ছিলেন নেদারল্যান্ডস এবং 10 জন ছিলেন ব্রিটিশ নাগরিক। ওই সময়টিতে ইউক্রেন সরকার ও রুশপন্থী বিদ্রোহীদের মধ্যে ব্যাপক সংঘর্ষ চলছিল। রঞ্জন শুভ্র, সময় সংবাদ। মালয়েশিয়ান এয়ারলাইন্সের MH17 বিমানের বিধ্বস্ত হওয়া নিয়ে নেদারল্যান্ডসের তদন্তকারী দল প্রতিবেদন প্রকাশের পর অস্ট্রেলিয়া, ইউক্রেন সহ বেশ কয়েকটি দেশ জড়িতদের শনাক্ত করে শাস্তির দাবি জানিয়েছেন। মঙ্গলবার ফ্লাইটটির পাইলটের স্ত্রী বিমান বিধ্বস্তের ঘটনায় নিহত স্বামীর হত্যাকারীদের বিচার দাবি করেন। মঙ্গলবার কিয়েভে এক সংবাদ সম্মেলনে ইউক্রেনের ডেপুটি প্রধানমন্ত্রী গেনাডি জুবকো বলেন, MH17 এর ভূপাতিত হওয়ার ঘটনায় আন্তর্জাতিক আদালতে মামলা করবেন তারা। পার্লামেন্টে দেয়া ভাষণে একই দাবি জানিয়েছেন অস্ট্রেলীয় প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল। ডাচ এয়ার সেফটি বোর্ড যে রিপোর্ট দিয়েছে তাতে সব প্রশ্নের উত্তর আমরা পাইনি। এই অপরাধের সাথে যারা জড়িত তাদের কোনো মতেই ছাড় দেওয়া হবে না। ওই বিমানে যেসব দেশের নাগরিক ছিল, অস্ট্রেলিয়া সহ সেসব দেশ এই ঘটনায় জড়িতদের খুঁজে বের করতে বদ্ধপরিকর। দুর্ঘটনায় স্বজন হারানো পরিবারকে কাউন্সেলিং সহ সব ধরনের সমর্থন ও সহযোগিতা অস্ট্রেলীয় সরকারের পক্ষ থেকে দেয়া হবে। আন্তর্জাতিক সময় আরো দেখবেন। মিয়ানমারে ভারী বর্ষণে সৃষ্ট ভূমিধসে 17 জনের মৃত্যু, নিখোঁজ বহু মানুষ। মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা। মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন যত এগিয়ে আসছে ততই বাড়ছে মনোনয়ন প্রত্যাশীদের দৌড়ঝাঁপ। 5 জন ডেমোক্র্যাট মনোনয়ন প্রত্যাশী বুধবার লাস ভেগাসে প্রথম বিতর্কে বসেন। তবে যথারীতি বিতর্কের কেন্দ্রবিন্দু ছিলেন জরিপে সবচেয়ে বেশি জনসমর্থন পাওয়া হিলারি ক্লিন্টন। অস্ত্র আইন নিয়ে নিশ্চুপ থাকার জন্য নিজের প্রতিপক্ষ বার্নি স্যান্ডার্সকে নিয়ে সমালোচনা করেন তিনি। যুক্তরাষ্ট্রের আগামী নির্বাচনকে কেন্দ্র করে বুধবার প্রথমবারের মতো সম্ভাব্য 5 ডেমোক্র্যাট মনোনয়ন প্রত্যাশী টেলিভিশন বিতর্কে অংশ নেন। লাস ভেগাসের এই বিতর্কে সাবেক পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন এগিয়ে থাকবেন এমনটা অনেক আগেই অনুমান করা হয়েছিল বিভিন্ন জরিপের ফলাফলে। সবশেষ জরিপে দেখা যায় 5 জন মনোনয়ন প্রত্যাশীর মধ্যে হিলারি 40% জনমত পেয়ে এগিয়ে আছেন। তাই স্বভাবতই বিতর্ক মঞ্চে সবার নজর আটকে ছিল হিলারির দিকে। আমি উন্নয়নের পক্ষপাতী। সারা জীবন আমি মার্কিনীদের উন্নয়নের জন্য চেষ্টা করে গেছি, সামনে আরো করতে চাই। বিতর্কে নিজের সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী বার্নি স্যান্ডার্সকে অস্ত্র আইন নিয়ে নিশ্চুপ থাকার জন্য বাক্যবাণে ঘায়েল করেন তিনি। আমি মনে করি অস্ত্র আইন নিয়ে আমাদের সবার সোচ্চার হওয়া উচিত, কিন্তু আমি অবাক হয়ে গেলাম যে আমাদের অনেকেই এই বিষয়ে মাথা ঘামান না। ভারমন্টের সিনেটর স্যান্ডার্সও হিলারির সিরিয়ায় নো ফ্লাইং জোন সমর্থনের তীব্র সমালোচনা করেন। তার এই সিদ্ধান্ত ভবিষ্যতে ভয়াবহ সমস্যার সৃষ্টি করতে পারে বলে হুঁশিয়ার করেন তিনি। আমি মনে করি অন্য সবকিছু বাদ দিয়ে মার্কিন সরকারের শিক্ষা এবং চাকরি খাতে মনোযোগ দেওয়া উচিত, কিন্তু এই বিষয়গুলোই এড়িয়ে যাচ্ছেন সবাই। বিতর্কে আরো অংশ নিয়েছিলেন মেরিল্যান্ডের সাবেক গভর্নর মার্টিন ওমালি, সাবেক রোড আইল্যান্ডের গভর্নর লিঙ্কন শেফি এবং সাবেক সেনেটর জেমস ওয়েব। দলীয় মনোনয়ন পাওয়ার ক্ষেত্রে প্রধান বাধা হিলারিকে ব্যক্তিগত ইমেল সার্ভার ব্যবহারের ইস্যু নিয়ে তাদেরও আক্রমণ করতে দেখা যায়। তানজিম মুনিয়াত, সময় সংবাদ। ভারতের কাশ্মীরে 3 শতাধিক পাকিস্তানি জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা চালাচ্ছে বলে অভিযোগ করেছে নয়াদিল্লি। এরই মধ্যে ভারতীয় নিরাপত্তা বাহিনী পাকিস্তানি জঙ্গিদের কয়েক দফা অনুপ্রবেশের চেষ্টা রুখে দিয়েছে বলে জানায় সেনাবাহিনীর ঊর্ধ্বতন একজন কর্মকর্তা। ভারতের এই অভিযোগের মধ্যেই নয়াদিল্লি ইসলামাবাদ সম্পর্ক উন্নয়নের ডাক দিলেন পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী খুরশিদ মাহমুদ কাসুরি। এদিকে ভারতীয় থিঙ্ক ট্যাঙ্ক সুধীন্দ্র কুলকার্নি নিজেকে পাকিস্তানি এজেন্ট নয় বরং শান্তির দূত বলে দাবি করেছেন। গত সোমবার পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী খুরশিদ মাহমুদ কাসুরির একটি বই প্রকাশনা অনুষ্ঠানের আয়োজন করা হয় মুম্বাইয়ে। প্রকাশনা অনুষ্ঠানে কট্টরপন্থী শিবসেনা কর্মীরা অনুষ্ঠানের আয়োজক ভারতীয় কলামিস্ট সুধীন্দ্র কুলকার্নিকে মুখে কালি মাখিয়ে অপদস্থ করে। তবে বিন্দুমাত্র বিব্রত না হয়ে ওই অবস্থাতেই বই প্রকাশনা অনুষ্ঠান শেষ করেন কুলকার্নি।
ঘটনার একদিন পর মঙ্গলবার শিবসেনার পক্ষ থেকে কুলকার্নিকে পাকিস্তানি এজেন্ট বলে উল্লেখ করা হলেও এ অভিযোগ অস্বীকার করেন ভারতীয় এই বিশ্লেষক। শিবসেনার মুখপাত্র সামনা বলছেন আমি নাকি পাকিস্তানের এজেন্ট। এ বিষয়ে আমার প্রতিক্রিয়া হলো আমি সত্যি একজন এজেন্ট, তবে পাকিস্তানের নয় বরং শান্তির এজেন্ট। ভারত পাকিস্তান সহ পুরো দক্ষিণ এশিয়ায় শান্তি প্রতিষ্ঠার জন্য আমি কাজ করে যাব। এদিকে মুম্বাই সফররত পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী এই ঘটনায় দুঃখ প্রকাশ করে ভারত পাকিস্তান সুসম্পর্ক গড়ে তুলতে সংশ্লিষ্ট সবাইকে উদ্যোগ নেয়ার আহ্বান জানান। দুই দেশের জনক মহাত্মা গান্ধী ও মুহাম্মদ আলী জিন্নার আলাদা আলাদা মতাদর্শ ছিল, ঠিক একইভাবে ভারত ও মুসলমানদের আলাদা মতাদর্শ থাকলেও দুই পক্ষের মধ্যে শান্তির সুগন্ধ ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নিতে হবে। নেতিবাচক উস্কানি ও কর্মকাণ্ড খুবই সহজ, কিন্তু ইতিবাচক ভাবাদর্শ গড়ে তোলা খুবই কঠিন। এদিকে কাশ্মীরের লাইন অফ কন্ট্রোল পাড়ি দিয়ে পাকিস্তানি জঙ্গিদের কয়েক দফা অনুপ্রবেশের চেষ্টা রুখে দেওয়ার কথা জানিয়েছে ভারতীয় সেনাবাহিনী। যে কোনো মূল্যে এ অঞ্চলে পাকিস্তানের উস্কে দেয়া সংঘাত রুখতে প্রস্তুত থাকার কথা জানায় তারা। প্রতি বছরই শীতের সময় পাকিস্তানি জঙ্গিরা অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টা চালায়। আমাদের কাছে তথ্য আছে অন্তত 300 পাকিস্তানি বর্তমানে কাশ্মীরে ঢোকার অপেক্ষায় রয়েছে, কিন্তু তাদের দুর্ভাগ্য যে আমাদের সম্মিলিত প্রচেষ্টার কারণে কখনোই জঙ্গিদের অনুপ্রবেশের চেষ্টা সফল হবে না। গত আগস্ট ও সেপ্টেম্বরে কাশ্মীরের শ্রীনগরে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর অভিযানে কয়েকজন সন্দেহভাজন পাকিস্তানি জঙ্গি নিহত হয়। ওই সময় বিএসএফ এর গাড়ি বহরে হামলার অভিযোগে নাভিদ আলিয়াস উসমান নামে এক পাকিস্তানি জঙ্গিকে গ্রেফতারের দাবি করে ভারতীয় নিরাপত্তা বাহিনী। তাকে পাকিস্তান থেকে কাশ্মীরের উধমপুরে নিয়ে আসার অভিযোগে মঙ্গলবার এক ট্রাক চালককে গ্রেফতারের কথা জানায় স্থানীয় পুলিশ। রিয়াদুল ইসলাম, সময় সংবাদ। ভারতের স্বাধীনতা সংগ্রামের অন্যতম সংগঠক নেতাজি সুভাষচন্দ্র বসুর পরিবারের সদস্যদের সঙ্গে আজ দেখা করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার ভারতীয় প্রধানমন্ত্রীর বাসভবনে নেতাজির পরিবারের 35 জন সদস্য নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করতে যাবেন বলে জানায় ভারতীয় গণমাধ্যম। তাদের মধ্যে বৈঠকে সম্প্রতি প্রকাশিত সুভাষচন্দ্র বসুর অন্তর্ধান রহস্যের ফাইল নিয়ে আলোচনা হবে। গত মাসে এক ভাষণে প্রধানমন্ত্রী মোদী দেশ ও বিদেশে থাকা নেতাজির পরিবারের সদস্যরা তার সঙ্গে দেখা করতে আসবেন বলে নিজেকে ভাগ্যবান বলে উল্লেখ করেন। নেতাজির পরিবারের সদস্যরা নরেন্দ্র মোদীকে রাশিয়া, চীন, যুক্তরাষ্ট্র, ব্রিটেন, সিঙ্গাপুর ও মালয়েশিয়া সরকারের কাছ থেকে সুভাষচন্দ্র সংক্রান্ত ফাইল আনার অনুরোধ জানাতে পারেন। ভারতে গরুর মাংস বিক্রির অভিযোগে দাদ্রিতে ইখলাক নামের একজনকে হত্যার ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দুঃখ প্রকাশ করায় তার তীব্র সমালোচনা করেছে কট্টরপন্থী শিবসেনা। মঙ্গলবার দাদ্রি হত্যাকাণ্ড ও পাকিস্তানি গায়ক গুলাম আলীর কনসার্ট বাতিল হওয়ার ঘটনাকে অপ্রত্যাশিত বলে মন্তব্য করেন মোদী। এরপর দিন শিবসেনার জ্যেষ্ঠ নেতা সঞ্জয় রোধ বলেন, গোধরা ও আহমেদাবাদের ঘটনার জন্য মোদী সারা বিশ্বে পরিচিত হয় এবং এ কারণে তারা মোদীকে সম্মান করেন। খুরশিদ মাহমুদ কসুরি ও গোলাম আলী সম্পর্কে তার মন্তব্য দুর্ভাগ্যজনক বলে বলেন সঞ্জয়। নেপালের নতুন সংবিধানের বিরুদ্ধে আন্দোলনরত সংখ্যালঘু মধেশীয়রা নেপাল ভারত সীমান্তে অবরোধ তুলে নিতে রাজি হয়েছে, তবে সংবিধান সংশোধন না করা পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাবার কথা জানিয়েছে তারা। কাঠমান্ডু পোস্টের খবর অনুযায়ী সীমান্তবর্তী বিজুরি বাজারে মঙ্গলবার তারাই মধেশ লোকতান্ত্রিক পার্টির কার্যালয়ে এক সভায় অবরোধ তুলে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে গণমাধ্যমকে জানানো হয়, পণ্য পরিবহন ও যানবাহন চলাচলে বাধা সৃষ্টি না করেই সীমান্তে প্রতিবাদ কর্মসূচি চালানো হবে। নতুন সংবিধানে নেপালে 7টি প্রদেশ সৃষ্টি করা হয়। এই সংবিধান তাদের অধিকার থেকে বঞ্চিত করবে বলে সংশোধনের দাবিতে বিক্ষোভ করছে মধেশীয়রা। ইরানের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষা জাতিসংঘ প্রস্তাবনার লঙ্ঘন বলে মন্তব্য করেছে হোয়াইট হাউস। মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে হোয়াইট হাউসের মুখপাত্র জশ আর্নেস্ট বলেন, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্নয়নের বিষয়ে ইরানের ওপর জাতিসংঘের নিষেধাজ্ঞা আছে। তারপরও নিষেধাজ্ঞা অমান্য করে গত রোববার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা করে তেহরান। এর আগে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়, প্রতিরক্ষা ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা বাড়াতে তেহরান কারো অনুমতির তোয়াক্কা করবে না।
আগামী 8 নভেম্বর পূর্ব নির্ধারিত তারিখেই মিয়ানমারের সাধারণ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন। মিয়ানমারের বিভিন্ন স্থানে ভয়াবহ বন্যার কারণে নির্বাচন পেছানোর বিষয়ে মতামত নিতে 10টি রাজনৈতিক দলকে নিয়ে মঙ্গলবার আলোচনায় বসে দেশটির নির্বাচন কমিশন। বিরোধী দলীয় নেত্রী অং সান সুচির নেতৃত্বাধীন ন্যাশনাল লিগ ফর ডেমোক্রেসি এনএলডির এক মুখপাত্রের বরাত দিয়ে বিবিসি জানায়, বৈঠকে একমাত্র দল হিসেবে নির্বাচনের তারিখ পেছানোর সিদ্ধান্তের বিরোধিতা করে এনএলডি। পরে অবশ্য নির্বাচন পেছালে সরকারের উপর তার নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কায় পূর্ব নির্ধারিত তারিখেই তা অনুষ্ঠানের কথা জানায় কর্তৃপক্ষ। মিয়ানমারে ভারী বর্ষণের ফলে সৃষ্ট ভূমিধসে এখন পর্যন্ত 17 জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। এখনো বহু মানুষ নিখোঁজ থাকায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। মঙ্গলবার স্থানীয় সংবাদ মাধ্যম জানিয়েছে, হপাসং শহরে এ ভূমিধসের ঘটনা ঘটে। নিহতদের মধ্যে 10 জন পুরুষ এবং 7 জন নারী। এই ঘটনায় আহতদের মধ্যে 48 জনের অবস্থা আশঙ্কাজনক। ভূমিধসে 60টির মতো ঘর ধ্বংস হয়ে যায়। রেডক্রসের তথ্য মতে 30 জনের মতো এখনো নিখোঁজ রয়েছে। ভূমিধস ঝুঁকিপূর্ণ মাওচিতং থাবা এবং লোখলো গ্রামের 360 বাসিন্দাকে অস্থায়ী আশ্রয়কেন্দ্রে পাঠানো হয়েছে। রাজ্য সরকারের পক্ষ থেকে জরুরি পরিস্থিতি মোকাবেলায় একটি কমিটিও গঠন করা হয়েছে। ভূমধ্যসাগরের লিবীয় উপকূল থেকে মঙ্গলবার দুটি নৌকা থেকে 207 জন অভিবাসীকে উদ্ধার করেছে জার্মান নৌবাহিনী। জার্মান এক সেনার ধারণকৃত ভিডিওতে দেখা যায়, ঝুঁকিপূর্ণ দুটি কাঠের নৌকা অভিবাসীদের চাপে প্রায় ডুবে যাওয়ার অবস্থা হয়েছিল। এসব অভিবাসীর মধ্যে 25 জন নারী ও 2 জন শিশু ছিল বলে জানা গেছে। পরে তাদের সেলসউইগ হোলস্টেইন বন্দরে নিয়ে আসা হয়। সেখানে পৌঁছার পর তাদেরকে প্রাথমিক চিকিৎসা দেয় কর্তৃপক্ষ। নাইজেরিয়ার উত্তরাঞ্চলে বোর্নো প্রদেশে আলাদা 3টি আত্মঘাতী বোমা হামলায় 3 হামলাকারী সহ অন্তত 8 জন নিহত হয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো। দেশটির পুলিশ জানায়, মঙ্গলবার রাতে প্রদেশটির মাইদুগুরি শহরে এই হামলাগুলো চালানো হয়। গণমাধ্যমে প্রত্যক্ষদর্শীরা বলেছে, হামলাকারীদের গতিবিধি সন্দেহজনক মনে হওয়ায় তাদের প্রশ্ন করতে শুরু করে স্থানীয়রা। এক পর্যায়ে নিজেদের শরীরে থাকা বিস্ফোরক উড়িয়ে দেয় হামলাকারীরা। গেল 1 মাসে মাইদুগুরিতে আত্মঘাতী হামলায় প্রায় 150 মানুষ নিহত হয়। এখনো পর্যন্ত হামলার দায় কেউ স্বীকার না করলেও জঙ্গি সংগঠন বোকো হারাম এই হামলা চালিয়েছে বলে ধারণা করছে নিরাপত্তা কর্মকর্তারা। লিবিয়ায় গাদ্দাফি সরকার পতনের পর দেশটির জাতীয় তেল উৎপাদন উল্লেখযোগ্য হারে কমে গেছে বলে জানিয়েছে দেশটির তেলমন্ত্রী মাশাল্লাহ জাওয়াই। বর্তমানে দেশটিতে প্রতিদিন গড়ে 4 লাখ থেকে 5 লাখ ব্যারেল তেল উৎপাদন হলেও 2011 সালে গাদ্দাফি সরকার ক্ষমতায় থাকাকালীন তেলের উৎপাদন দিনে 16 লাখ ব্যারেল ছিল বলে জানা গেছে। মূলত আল রায়ানা, এসদিরা ও জিনতান এলাকায় পাইপলাইন বন্ধ, দেশের তেল রপ্তানির প্রধান দুটি বন্দর স্থবির ও বিভিন্ন তেল ক্ষেত্রে দফায় দফায় হামলার কারণে আগের চাইতে প্রতিদিন 3.5 থেকে 4 লাখ ব্যারেল তেল কম উৎপাদন হচ্ছে বলে জানান মন্ত্রী। তিনি বলেন, 2012 সালেও দেশটি 6,000 কোটি ব্যারেল তেল উৎপাদন করলেও বর্তমানে তা কমে মাত্র 1,000 ব্যারেলে ঠেকেছে। এই অবস্থায় শ্রমিকদের বেতন ভাতা শোধ করার বিষয়টি অনিশ্চিত হয়ে পড়েছে উল্লেখ করে মন্ত্রী পাইপলাইন ও বন্দর চালু করার বিষয়ে আলোচনার কথা জানান। 2016 সালের মধ্যে বিশ্বের জ্বালানি তেলের বাজার আরও স্থিতিশীল হবে বলে আশা প্রকাশ করেছেন কুয়েতের জ্বালানি মন্ত্রী আলী আল ওমাইর। সেই সাথে তিনি আরও বলেন, জ্বালানি তেল রপ্তানিকারক দেশগুলোর সংগঠন ওপেকের জ্বালানি তেলের উত্তোলন না কমানোর সিদ্ধান্ত ভুল নয়। 2016 সালে ওপেকভুক্ত দেশগুলো তেলের উত্তোলন আরও 10 লাখ ব্যারেল বাড়াবে বলেও আশা প্রকাশ করেন তিনি। বর্তমানে ব্যারেল প্রতি জ্বালানি তেল বিক্রি হচ্ছে $52.94 দরে। তবে জ্বালানি তেলের দাম কমে যাওয়ায় ওপেকের বাইরের দেশগুলো উত্তোলন অনেক কমিয়ে দিয়েছে বলেও জানান তিনি। 21 অক্টোবর ভিয়েনায় ওপেকভুক্ত দেশগুলোর সদস্যদের জ্বালানি তেলের দরপতন বিষয়ে বৈঠকে বসার কথা রয়েছে।
ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্যিক সম্পর্ক উন্নয়নের লক্ষ্যে রোড শো আয়োজনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে জানিয়েছেন ভারতে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত রিচার্ড ভার্মা। সম্প্রতি নয়াদিল্লিতে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি কথা বলেন। এর মধ্য দিয়ে দুদেশের দ্বিপাক্ষিক বাণিজ্যের প্রসার ও বিনিয়োগ আরও বাড়বে বলেও আশা প্রকাশ করেন তিনি। এছাড়াও যুক্তরাষ্ট্রের ব্যবসা পরিচালনা বেশ কঠিন হলেও ভারতীয় বিনিয়োগকারীদের সে সামর্থ্য রয়েছে বলেও মনে করেন তিনি। পাশাপাশি ভারতীয় ব্যবসায়ীদের মার্কিন সরকারের পক্ষ থেকে সব ধরনের সহায়তার প্রতিশ্রুতি দেন রিচার্ড ভার্মা। যুক্তরাষ্ট্রের বাণিজ্য অধিদপ্তরের উদ্যোগে আগামী 16 অক্টোবর ভারতের দিল্লি, মুম্বাই, চেন্নাই ও কলকাতায় এই রোড শো হওয়ার কথা রয়েছে। মাত্রাতিরিক্ত কার্বন নিঃসরণ কেলেঙ্কারিকে কেন্দ্র করে চীন থেকে 1950টি গাড়ি তুলে নেবে জার্মান গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান ফোক্সওয়াগন। চীনের মান নিয়ন্ত্রক অধিদপ্তর এক বিজ্ঞপ্তিতে জানায়, অতিরিক্ত কার্বন নিঃসরণ যেন না হয় সে নির্দেশনা মেনে গাড়ি তৈরি করছে না ভোক্সওয়াগন। তবে গ্রাহকদের ভোগান্তি কমাতে শিগগিরই চীনা নিরাপত্তা অধিদপ্তরের কাছে এই সমস্যা সমাধানের একটি প্রস্তাবনা পাঠাবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। ভোক্সওয়াগনের গাড়ি অতিরিক্ত পরিবেশ দূষণ করে এবং ক্লিন এয়ার অ্যাক্ট অমান্য করে এসব গাড়ি তৈরি হয়েছে এমন অভিযোগ এনে সেপ্টেম্বরে একটি নোটিশ জারি করে যুক্তরাষ্ট্রের পরিবেশ সংরক্ষণ অধিদপ্তর। এরপর থেকেই কার্বন নিঃসরণ কেলেঙ্কারিতে বিশ্বের বিভিন্ন দেশ থেকে গাড়ি তুলে নিচ্ছে ফোক্সওয়াগন। মার্কিন নভোচারীরা আদৌ চাঁদে গিয়েছিলেন কিনা তার জবাব দেবে রাশিয়া। নীল আর্মস্ট্রং, বাজ অলড্রিন এবং মাইকেল কলিন্সরা কখনোই চাঁদে যাননি এমন বিতর্ক গেল 2 দশক ধরে চলছে। চাঁদে অবতরণের যেই ভিডিও নাসা প্রকাশ করেছে তাতে পতাকা স্থাপনের সময় তা উঠতে থাকে, কিন্তু চাঁদের পরিবেশ মোটেও তেমন নয় বলে দাবি করছেন একদল। এমনকি চাঁদের মাটিতে ভিডিওর মতো ছায়া এবং পায়ের ছাপ পড়ার কোনো সুযোগ নেই বলে দাবি করছে তারা। পুরো ভিডিওটি যুক্তরাষ্ট্রের নেভাদার মরুভূমিতে একটি সেটে ধারণ করা হয়েছে বলে অভিযোগ তোলা হয়। এসব কথা আসলেই সত্য কিনা যুক্তিতর্ক দিয়ে তাই প্রমাণের ঘোষণা দিয়েছে রাশিয়া। And again, run slowly. Telltale evidence of a slightly floating or dangling effect. নরওয়ের উত্তরাঞ্চলে আকাশে দেখা গেল মনোমুগ্ধকর মেরুপ্রভা, যা নর্দার্ন লাইটস নামেই বেশি পরিচিত। যে কারো কাছেই এই নর্দার্ন লাইটসের দৃশ্যকে ক্যামেরাবন্দি করা স্বপ্নের মতো। সম্প্রতি দেশটির রাষ্ট্রীয় টেলিভিশনের একজন চিত্রগ্রাহক সেখানকার মনোরম প্রাকৃতিক দৃশ্য ক্যামেরাবন্দি করতে গেলে দেখা মিলে এক ব্যতিক্রমী দৃশ্য। হঠাৎই সাগরে একদল তিমি সাঁতার কাটার দৃশ্য ধরা পড়ে তার ক্যামেরায়। বেশ কিছুক্ষণ ধরে তিমিগুলো সেখানে বিচরণ করার পর সেখান থেকে আড়ালে চলে গেলেও খানিকক্ষণ পর আবারও দেখা মিলে ওই তিমিগুলোর। ফলে আবারও তাদেরকে ক্যামেরাবন্দি করার সুযোগটা আর হাতছাড়া করেনি সৌভাগ্যবান ওই চিত্রগ্রাহক। যুক্তরাষ্ট্রের পর্যটন শিল্পের প্রসারে মার্কিন সরকারের সাথে মিলে দেশটির বিভিন্ন জাতীয় উদ্যানের ওপর নির্মাণ করা হয়েছে একটি তথ্যচিত্র। তথ্যচিত্রটি চিত্রায়নে ব্যবহার করা হয়েছে অত্যাধুনিক আইম্যাক্স ক্যামেরা। চিত্রায়নের জন্য এতে ব্যবহার করা হয় 70 মিলিমিটার ফিল্ম। চলুন দেখে আসি প্রযোজনা প্রতিষ্ঠান ম্যাকগিলিভারি ফ্রিম্যান ফিল্মস পরিচালিত সেই তথ্যচিত্রের কিছু অংশ। দীর্ঘ 5 মাস ধরে যুক্তরাষ্ট্রের বিভিন্ন জাতীয় উদ্যানে ঘুরে ঘুরে তথ্যচিত্রটি ধারণ করেন পরিচালক ও তার টিম। বর্তমানে চলছে এ তথ্যচিত্রের ভিডিও সম্পাদনার কাজ। তথ্যচিত্রটিতে আলাদা মাত্রা আনতে ব্যবহার করা হয়েছে টাইম ল্যাপস ও এরিয়াল শট। দিনের বিভিন্ন সময়ের আলোতে ধারণ করা হয়েছে একই স্থানের ছবি। জাতীয় উদ্যানগুলোর সবচেয়ে আকর্ষণীয় স্থান ও সেখানকার সৌন্দর্যের সাথে দর্শকদের পরিচয় করিয়ে দেয়াই এ তথ্যচিত্র নির্মাণের প্রধান লক্ষ্য। দর্শকের যেন মনে হয় তারা পাখির মতো উড়ে উড়ে উপভোগ করছেন এই অপার প্রাকৃতিক সৌন্দর্য। এ কারণে তথ্যচিত্রটিতে আকাশ থেকে তোলা দৃশ্য বেশি ব্যবহার করা হয়েছে বলে জানান পরিচালক। তথ্যচিত্রের কয়েকটি স্থানে মডেল ব্যবহার করে অনেকটা অ্যাডভেঞ্চার শোর আঙ্গিক আনতে চেয়েছেন পরিচালক। ঝকঝকে ছবির জন্য তথ্যচিত্রটি চিত্রায়নে ব্যবহার করা হয়েছে অত্যাধুনিক আইম্যাক্স ক্যামেরা। হাইকিং, সাইক্লিং, পর্বতারোহণের মতো দৃশ্য রাখা হয়েছে এতে।
চিত্রায়নের মুন্সিয়ানা আর শব্দ ও আলোছায়ার খেলা এক জাদুকরী মাত্রা এনে দিয়েছে এই তথ্যচিত্রে। সম্পাদনা শেষে খুব শিগগিরই মুক্তি দেওয়া হবে মার্কিন পর্যটন সংস্থা ও ম্যাকগিলিভারি ফ্রিম্যান ফিল্মসের যৌথ প্রযোজনায় নির্মিত আমেরিকা ওয়াইল্ড ইউএস ন্যাশনাল পার্ক নামের এ তথ্যচিত্রটি। আদনান আহমেদ, সময় সংবাদ। এ ব্রিফ হিস্ট্রি অফ 7 কিলিং বইয়ের জন্য এবছর ম্যান অব বুকার পুরস্কার জিতেছেন জ্যামাইকান লেখক মার্লন জেমস। বিখ্যাত জ্যামাইকান গায়ক বব মার্লের হত্যা চেষ্টা নিয়ে লেখা উপন্যাসটি 2015 সালের ম্যান বুকার পুরস্কারের জন্য সংক্ষিপ্ত তালিকায় থাকা সবচেয়ে রোমাঞ্চকর বই বলে মন্তব্য করেছেন বিচারকদের প্রধান মাইকেল উড। মার্লনই প্রথম জ্যামাইকান যিনি বুকার পুরস্কার পেলেন। নিজের তৃতীয় উপন্যাসের জন্য মার্লন এই পুরস্কার পেলেন। লন্ডনের গিল্ড হিলে মঙ্গলবার ডাচেস অব কর্নওয়েল মার্লনের হাতে পুরস্কার তুলে দেন। আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ডের এবারের আসরে জনপ্রিয়তায় এগিয়ে রয়েছেন মিষ্টি মুখশ্রীর অধিকারিণী হালের পপ মিউজিক ডিভা টেইলর সুইফট। এবছর মনোনীত সব শিল্পীদের পেছনে ফেলে আর্টিস্ট অব দ্য ইয়ার পুরস্কারটি তার ঝুলিতেই পড়বে বলে গুঞ্জন উঠেছে। তার মুক্তিপ্রাপ্ত 1989 শিরোনামের একক অ্যালবাম সহ আরও দুটি অ্যালবাম ব্যাপক ব্যবসা সফল হওয়ায় তিনি জয়ের সম্ভাবনায় এগিয়ে রয়েছেন। তবে খুব একটা পিছিয়ে নেই ব্রিটিশ গীতিকার ও শিল্পী শিরান এবং কানাডার উইকান্ট। এদিকে গত বছরের তুলনায় পিছিয়ে পড়েছে বিয়ন্সে, জাস্টিন বিবার। তবে চূড়ান্ত ফলাফল জানতে অপেক্ষা করতে হবে আগামী 22 নভেম্বর লস অ্যাঞ্জেলসে অনুষ্ঠিত আমেরিকান মিউজিক অ্যাওয়ার্ডের জমকালো অনুষ্ঠানের জন্য। বিলবোর্ড চার্ট, গানের প্রচার, অ্যালবাম বিক্রি, সংবাদ মাধ্যমে কভারেজ ও সামাজিক গণমাধ্যমে দর্শক জনপ্রিয়তার ভিত্তিতে প্রতি বছর নভেম্বর মাসে সঙ্গীত শিল্পীদের এই পুরস্কার দেওয়া হয়ে থাকে। আন্তর্জাতিক সময় শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। জঙ্গি দমনের নামে সিরীয় সংকটকে উস্কে দেওয়া ঠিক হবে না মন্তব্য যুক্তরাষ্ট্রের। সিরিয়ায় কর্তৃত্বের কোনো ইচ্ছা নেই জানালো রাশিয়া। পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর সঙ্গে সংঘর্ষে আরও এক ফিলিস্তিনি নিহত। আন্তর্জাতিক আদালত ও মানবাধিকার সংস্থার সমন্বয়ে কমিটি গঠন করবে আরব লীগ। প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে যুক্তরাষ্ট্রে ডেমোক্রেটিক দলের প্রথম বিতর্ক। অস্ত্র আইন নিয়ে প্রতিপক্ষকে বাক্যবাণে ঘায়েল করলেন হিলারি। এবং কাশ্মীরে 3 শতাধিক পাকিস্তানি জঙ্গি অনুপ্রবেশের চেষ্টা চালাচ্ছে অভিযোগ ভারতের। নয়াদিল্লির সঙ্গে সম্পর্ক উন্নয়নের ডাক সাবেক পাক পররাষ্ট্রমন্ত্রীর। এই ছিল আন্তর্জাতিক সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।